সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সাথে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় দুদকের জালে দুর্নীতি। দুদকের জালে দুর্নীতি। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের একটি স্বাধীন সংস্থা, সাংবিধানিক সংস্থা, যার কাজ হলো দুর্নীতি দমন করা এবং দুর্নীতি প্রতিরোধ করা, এবং কেউ দুর্নীতি করলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। এসব বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ, অর্থনীতি বিশ্লেষক, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক পিএলসি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও আছেন অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক, রাওয়ার সভাপতি এবং রাজনীতি ও সামরিক বিশ্লেষক। ধন্যবাদ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরু করছিলাম দুদকের জালে দুর্নীতি নিয়ে। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে একটি দুর্নীতি দমন ব্যুরো থেকে দুর্নীতি দমন কমিশন হয়েছিল। এক এক সরকার আসে, এক এক ধরনের নির্দেশনা দেয়, নির্দেশনা অনুযায়ী কাজ করে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারাও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে। নতুন করে পুনর্গঠন করা হয়েছে, দুর্নীতি বিরোধী অভিযান চলছে। কেউ কেউ মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছেন, কাউকে নোটিশ করা হচ্ছে, কেউ আসছেন, কেউ আসছেন না। একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে জিজ্ঞাসা, যে বাংলাদেশের যে দুর্নীতি, যে ধরনের দুর্নীতি, যত বড় বড় দুর্নীতির কথা আমরা শুনি, সব কি প্রতিরোধ বা সবাইকে কি আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার সক্ষমতা দুর্নীতি দমন কমিশনের আছে? এটা তো আইনের মধ্যে অনেক কিছু বলা আছে, কিন্তু আইনটাকে যদি পূর্ণ আপনি ইভ্যালুয়েশন করেন, তখন আইনের কি কি দুর্বলতা আছে সেটা বাইর করা যাবে। এবং এটা আপনার ওই এরিয়াতে যারা কাজ করেন, ওনাদের যাদের দক্ষতা আছে, তারা এটাকে ভালো মতন মন্তব্য দিতে পারবে। কিন্তু আমি যেটা দিব, আমার এটাতে এক্সপার্টিস কম। আমরা যেহেতু অডিট প্রফেশনে ছিলাম, সেই কারণে আমাদের কিছুটা অভিজ্ঞতা আছে। এবং সেখানে এই ব্যাংকের অডিট এবং ব্যাংকটা যে আপনার দুর্নীতি দমন কমিশনের যে কাজের আওতা এবং এটা কিভাবে করবে, সেই ধরনের ট্রেনিং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে তার নিজস্ব। প্রথম কথা হলো, বিসিএসে কোনো ক্যাডার দুদকের নাই। জি, আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন, সেই কমিশনে দুর্নীতি দমন কমিশনের যে ক্যাডার, সেই ক্যাডার কিন্তু ইয়েতে নাই। এটা পিএসসিতে নাই, না, পিএসসিতে নাই। এখন আপনি যদি তাদেরকে ট্রেনিং দিতে হয়, তখন ট্রেনিং দিতে হলে প্রথমে আপনি ধরেন লোকজনকে রিক্রুট করবেন। রিক্রুট করার পর, যেমন মিলিটারিতে যে ট্রেনিং নেওয়া হয় অফিসার র্যাঙ্কে, তাদেরকে এক্সটেন্সিভ ট্রেনিং দেওয়া হয়। এবং তারা ম্যানেজমেন্টে, এই জন্যেই তারা কিন্তু যেখানে তাদেরকে ম্যানেজমেন্ট দেন, তারা কিন্তু ম্যানেজমেন্ট চালাতে পারে মিলিটারিরা। কেন? কারণ ওনাদের ধাপে ধাপে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে তাকে যে ইন্টেন্সিভ রিগোরিয়াস ট্রেনিংয়ের মধ্য দিয়ে তারে পার হয়ে যায়। পার হইতে হইতে বিভিন্ন স্তরে যায়, সে এক সময় মেজর হয়, তারপরে কর্নেল হয়, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল হয়, তারপরে মেজর জেনারেল হয়। তারপর প্রত্যেকটা স্টেজে কিন্তু আপনার তাকে ট্রেনিং দিয়ে আপনি উঠেতেছেন। যেই কারণে তাদের উপরে, তাদের ম্যানেজমেন্টের উপরে ইউ ক্যান রিলাই। কিন্তু আমাদের এই যে সিভিল সার্ভিসে আমাদের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে আমরা যাদেরকে নিচ্ছি, যেই কাজের জন্য নিতেছি, সেই কাজে তাকে ওইভাবে তো তৈরি করে নিতে পারতেছি না। এখনও আমাদের সিস্টেম ডেভেলপ করে না। যেমন আপনার নেদারল্যান্ড, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা, নেদারল্যান্ডে কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ক্যাডারের মধ্যে এইটা ঢুকানো, ক্যাডার সার্ভিস আছে। হি গোজ টু কাস্টমস, ক্যাডার সার্ভিস আছে। ইনকাম ট্যাক্স, ক্যাডার সার্ভিস আছে। আমাদের দেশে আপনার ক্যাডার সার্ভিসে যে ট্যাক্স সার্ভিস বলে, আসলে ভ্যাটের অফিসারকে ট্যাক্সের মধ্যে দিলে উনি সাকসেসফুল হতে পারবেন না। আর ট্যাক্সের অফিসারকে যদি কাস্টমসে দেন, উনি সাকসেসফুল হতে পারবেন না। উনাকে গোড়ার থেকেই এই সিস্টেমে তৈরি করতে হবে। যেমন তখন আপনি একটা জেনারেল ট্রেনিং দিলেন, তারপরে আপনি তাকে বিশেষায়িত করেন।
সেইটা আমাদের দুদকের আছে কিনা আই ডোন্ট নো। এটা ওনারা ভালো বলতে পারবেন, ওনাদের অভিজ্ঞতা আমাদের থেকে বেশি গভর্নমেন্ট সিস্টেমে। আমরা কিন্তু প্রাইভেট সেক্টরের লোক বেসিক্যালি, প্রাইভেট সেক্টরের লোক। আমরা ধরেন আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা হলো একটা লোককে যখন আমি রিক্রুট করব, যেমন আইসিটির জন্য আমি লোক নিলাম, তাহলে তাকে ওই ক্যাডারে আমি কিন্তু ট্রেনিং দিব, ইয়ে করবো, সব কিছু করবো। তারে আবার যদি আমি মার্কেটিংয়ের মধ্যে দিই, সে হয়তো আইসিটির মার্কেটিং করতে পারবে। আমার কোম্পানি হয়তো কোহিনুর কেমিক্যাল, এখানে কনজিউমার প্রোডাক্ট, এই মার্কেটিং উনি পারবে না। তো সেই ক্ষেত্রে তার যে পেশাদারিত্ব, যেটা যেই লাইনে সে ঢুকছে, সেই লাইনের কাজের মধ্যে যখন দেবেন তখন হি ক্যান এক্সেল, হি ক্যান এক্সেল, এবং সে ডেলিভারিটা দিতে পারে। আপনাকে ধন্যবাদ। এম এ হক, আপনার কাছে জিজ্ঞাসা, দুর্নীতি দমন কমিশনের জালে কি দুর্নীতি ধরা পড়ছে? কতটা পড়ছে? আমি বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে আমি আমার শ্রদ্ধেয় জামাল উদ্দিন পিএইচডি এফসিএ ধন্যবাদ জানাচ্ছি। আপনি বহুদিন পরে একজন সিভিলাইজড মানুষের কাছ থেকে আমাদের সামরিক বাহিনীর কিছুটা না অনেকভাবে আপনি যে আমাদেরকে মূল্যায়ন করলেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সঠিকভাবে বলেছেন যে আমাদের শুধু সেকেন্ড লেফটেন্যান্ট না, আমরা যেদিন মিলিটারি একাডেমি থেকে জয়েন করি সেদিন থেকে আমাদের রিগোরাস প্রশিক্ষণ শুরু হয়। সেই প্রশিক্ষণটা সততার প্রশিক্ষণ, দেশপ্রেমের প্রশিক্ষণ। তবে এই প্রশিক্ষণে যে একদম 100% সঠিক তাও আমি বলবো না, সেখানেও অনেক সময় ঘাটতি থাকে, বাট টাইম টু টাইম এটা রিভিউ করা হয়। সেই প্রশিক্ষণের মাধ্যমে একজন সামরিক নেতা তৈরি করা হয়, যিনি সৈনিকদেরকে এমনভাবে পরিচালনা করবেন যাতে সেই সৈনিকেরা, তার অধীনস্থরা তার কথায়, তার আদেশে জীবন দিতে প্রস্তুত থাকে দেশের জন্য। এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়, এটা কঠিন একটা বিষয়। যতক্ষণ না পর্যন্ত সেই সামরিক নেতা, সেই মিলিটারি লিডার, তার ভিতরে সেই সততার গুণ না থাকে, তার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি না থাকে, অধীনস্থরা কিন্তু তাকে সেভাবে অনুসরণও করবে না, তার কথাও শুনবে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী অনেক দূর এগিয়ে গেছে আমাদের। তবে এর মধ্যে যে ব্যাড এলিমেন্ট নাই তা আমি বলবো না, আছে। আমি সেই প্রসঙ্গে যাব না, আপনার শুধু কথার সূত্র ধরে আমি কথাগুলো বললাম। এখন আসেন দুদকে, দুর্নীতি দমন কমিশন। আমি তো একটা কথা সব সময় জোর দিয়ে বলি, শ্রদ্ধেয় ভাইরা, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনি যত আইন কানুনই তৈরি করেন না কেন, যত পদ্ধতিগত শিক্ষাই দেন না কেন, সেই পদ্ধতিগত শিক্ষা কিংবা আইন কানুন বাস্তবায়ন যারা করবে, সেই মানুষগুলো যদি সঠিকভাবে সঠিক মানুষ না হয়, ভালো মানুষ না হয়, একেবারে নিরেট আপনার সৎ না হয়, তাহলে কিন্তু তাতে কিছু লাভ হবে না। ওই আইনের ফাঁক ফোকর দিয়ে সব কিছু তারা বের করে সেই আইনের ব্যত্যয় ঘটাবে। আপনি দুদকের কথা যেটা বললেন, যেখানে প্রশাসন ক্যাডার থেকে কিংবা অন্যান্য ক্যাডার থেকে নেওয়া হয় না, সঠিক কথাটা। এই দুদককে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, আসলে সেই উদ্দেশ্য কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন হয় নাই, হতে পারবেও না। তাদের পারবিও যেরকম আছে, তাদের মধ্যে জাল বিস্তার করে ঠিকই, কিন্তু জালের ছিদ্রগুলো অনেক সময় এত বড়, সেই ছিদ্র দিয়ে মাছ বের হয়ে যায়। এটাই বাস্তবতা। এবং যাই হোক, মন্দের ভালো এটা আছে বলেও তো কিছু কিছু, আপনি দেখেন আওয়ামী লীগের আমলে ব্যাপকভাবে দুর্নীতি করেছে, এবং দুর্নীতি করে আবার দুদক সেটা তাদের ছেড়ে দিচ্ছে রাজনৈতিক আদেশে, এবং তাদেরকে নিয়োগ করা হয় সেখানে যারা বেশি দুর্নীতিগ্রস্ত। তারা কি আবার দুর্নীতিগ্রস্তদের ধরবে? কখনো না। আবার দেখুন, যখন একটা দুদক মামলা করলো কারো বিরুদ্ধে অবৈধ অর্থের জন্য, এবং তার আয়ের সাথে তার সম্পদের মিল নেই, অর্থের মিল নেই, এটাই তো মেইন ধরে। সে ধরার পরে মামলা হলো, মামলা করে সে শাস্তি পেল, 13 বছর 14 বছরের শাস্তি পেল। পরবর্তীতে সরকার পরিবর্তন করে যখন সে আবার হাইকোর্টে যায়, হাইকোর্টে গিয়ে কি হলো, মামলার রায় যদি এটা যদি এই মামলার বিচারক যদি দেখা যায় কঠিন, যে এই বিচারকের, সাপোজ জামাল ভাই সেখানে বিচারক, উনি খুব নীতিবান, তার কাছে গেলে এই আদেশটা বহাল রাখবে, অথবা এর চেয়ে বেশিও দিতে পারে। তখন
দুর্নীতিগ্রস্ত লোকেরা টাকা দিয়ে আবার কোর্ট চেঞ্জ করে সেখানে এমনভাবে উকিল নিয়োগ করে দুদকের মাধ্যমে যাতে সে নির্দোষ প্রমাণিত হয়। সেভাবে সেই উদাহরণ এই 5ই আগস্টের পরেও আছে। আপনি শুধু মিলিটারি অফিসারদেরকে ধরছেন, অসংখ্য লোকদেরকে ধরছেন, তাহলে আগের আমলের যারা অসৎ উপায়ে টাকা পয়সা অর্জন করছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে, তারা কি খালাস হয়ে গেল? তারা কি একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেল? তাদেরকে কি আত্মলোবান দিয়ে ধুয়ে একেবারে নতুন মানুষ করে ফেললো? তাহলে তাদের কি হবে? আজকে শত শত পলিটিশিয়ান আছে যারা এই বর্তমান সময়ে, নির্বাচন কবে দূরের কথা, বাট যে পরিমাণ টাকা বর্তমানে তারা ব্যয় করছে প্রতিদিন, এটা চিন্তারও বাইরে, কল্পনারও বাইরে। তারা যে 200 হুন্ডা পার্টি লালন পালন করে, যেখানে যাবে সামনে 100 হুন্ডা, পিছনে 100 হুন্ডা, ইয়াং ছেলেগুলা, তারা একেবারে নিঃস্বার্থভাবে দেশের প্রয়োজনে তারা কাজগুলো করছে, তাই না? ওই প্রতিনিধি যিনি ভবিষ্যতে এমপি ইলেকশনে দাঁড়াতে যাচ্ছেন, তাকে খুশি করার জন্য একদম একেবারে না খেয়ে না দিয়ে হুন্ডা নিয়ে চাচ্ছেন, বিনা পয়সা হুন্ডাও কিনেছে তারা। আপনি চিন্তা করেন এই 200-400 হুন্ডাওয়ালা পালন করতে, এবং যে পরিমাণে তারা চাঁদাবাজ লালন পালন করে, যে পরিমাণ গুন্ডা লালন পালন করে, এটা করতে আসছে। দুদক ওইখানে হাত দেয় না কেন? এখন হাত দেওয়া উচিত কিনা বলেন? আপনি দেখবেন এক একটা এলাকায় ওই ব্যক্তির পোস্টার ছাড়া আর পৃথিবীর কোনো পোস্টার নাই। আপনি যাতে আরেকজন পোস্টার না লাগাতে পারে সেই জায়গাটাও রাখে না, আবার আপনি লাগাতে যাবেন, যদি তার উপরে লাগায় সেটাই হয়। যাই হোক, এই কথাগুলো বললাম, দুদকের লিমিটেশনটার কথা বললাম। এখন আসুন আপনার কাছে আসবো। অনেকগুলো কথা তিনি বললেন যে মোটরসাইকেল, চাঁদাবাজি নিয়ে এখন কিন্তু সারা দেশ উত্তাল। একজন মানুষকে মেরে ফেলা হয়েছে মিটফোর্ডের সামনে, পিটিয়েতেও মেরেছে, এরপর পাথর দিয়ে আঘাত করে মেরেছে, এবং এটার জন্য সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা বলা হয়েছে, সরকারের উপদেষ্টারা কথা বলছেন, মবের কথা আসছে, মব বিষয়ে আলোচনা হয় এক একটা ঘটনার পরে। তোফাজ্জলের কথা আমরা জানি, আসিয়ার কথা আমরা জানি, এরপরে এই যে সোহাগ হলেন, লালচাঁদ, এরকম ঘটনা আসে চলে যায়, কিন্তু এমন কোনো ব্যবস্থা কি নেওয়া যায় না যে ধরনের ঘটনা আর ঘটবে না? সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু আগে আমরা কি করছি? দেখুন, রাজনৈতিক সরকারের এক ধরনের রোল, তারপরে সামরিক সরকারের এক ধরনের রোল, রাজনৈতিক সরকারের একটা রোল, সামরিক সরকারের একটা রোল, আবার নিরপেক্ষ সরকারের একটা রোল। এখন আমরা জনসাধারণ যারা, আমরা তো নিরপেক্ষ সরকারের কাছে বেশি চাহিদা আমাদের সাধারণ মানুষের। সেই ক্ষেত্রে আমাদের যদি হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস করেন, দেখা যাবে যে আমাদের এখানে বিভিন্ন সময়ে গত 55 বছরে বিভিন্ন সরকার আসছে। প্রত্যেকটা সরকারের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এখন শেষ বিচারে আপনার দেশের কল্যাণে যদি আপনি চান, তাহলে ন্যায্য বিচার, ন্যায্যতা সৃষ্টি করা, ইনইকুয়ালিটি রিডিউস করা, বৈষম্য, যে বৈষম্য নিয়ে সরকার পরিবর্তন হয়ে গেল, সেই বৈষম্য এখন কোথায়? সেই বৈষম্য এখন কি ওই স্লোগান হিসাবে থাকবে? নো, এটা তো আমরা জনগণ হিসেবে আমরা চাইতে পারি না। হক ভাই, আপনি কি চাইবেন কিনা আমি জানি না, চাবেন না। বৈষম্য দূরীকরণের জন্য ব্যবস্থা, ইন্টেরিয়াম গভর্নমেন্টের কতগুলা লিমিটেশন আছে। সেটা হলো যে ওনারা যেহেতু কনস্টিটিউশনের আন্ডারে শপথ নিয়েছেন, যেই কারণে ওনারা অনেক কাজই করতে পারতেছেন না কনস্টিটিউশনের ভিতরে রাখি। আইনশৃঙ্খলা রক্ষা কি তার মধ্যে? আইনশৃঙ্খলা তো নর্মাল কাজ, এটা রুটিন কাজ। এই রুটিন কাজ, এটা হলো জীবন ব্যবস্থা। কোর্টে একজনকে আসামি হিসাবে ধরে নিল, সে যে ধরনের অপরাধী হোক, কিন্তু কোর্ট বারান্দাতে আপনি তাকে আক্রমণ করতে পারেন না। আপনি এটা পুলিশ, তাকে প্রোটেকশন দিতে হবে। আইন শৃঙ্খলাটা যদি ঠিক না থাকে, তাহলে ল অ্যান্ড অর্ডার যেটাকে আপনি মেনটেন করবেন, সেটা তো আপনি পারছেন না। এবং এই পর্যন্ত সবগুলা এই যে পরিস্থিতি, এগুলা যদি টেলিভিশনে, এখনকার ধরেন ডিজিটাল যুগে, এইটা কিন্তু
আপনার তারা বিদেশ থেকে বসেই এখান থেকে আপনার খবর নিতে পারে টেলিভিশনে স্যাটেলাইট দিয়া। তো সেই ক্ষেত্রে আমাদের যে বিচারালয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, থানা ঘেরাও, তারপরে জেলখানা লুট, থানা লুট, এগুলো যে হচ্ছে, এটা কিন্তু বাইরের লোকেরা বিজনেস এনভায়রনমেন্ট, যেটা ব্যবসায়িক পরিস্থিতি, সেটার ইন্ডেক্স আছে ইন্টারন্যাশনালি, এবং সেই ইন্ডেক্সটা তারা টাইম টু টাইম আপডেট করে, এবং সেখানে আপনার এগুলো দিয়ে বিচার করে যে বাংলাদেশে আমি এখন যাইব কি যাইব না। এখন যদি আপনি কোনো একটা যে প্যালেস্তাইনে যদি আপনাকে ভিসাও কেউ ফ্রি ভিসা দেয়, আপনি যাইবেন? কারণ ওইখানে যায় কি আপনি মরবেন নাকি? তাহলে আমাদের দেশে, যে দেশে আইন কানুন নাই, যে দেশে আইন ল অ্যান্ড অর্ডার নাই, পুলিশ ফাংশন করতেছে না, একমাত্র সেনাবাহিনী, একটা বাহিনী আছে যারা তাদের নিজস্ব অস্তিত্ব নিয়ে এখনও ঠিক আছে। এছাড়া ইনস্টিটিউশন সবগুলো কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ তো হবে, এটা স্বাভাবিক, পরিবর্তন, একটা পরিবর্তনের পর আরেকটা পরিবর্তন। কিন্তু আগের ক্যারেক্টারে, আগের চেঞ্জকে আমরা কেন পরিবর্তন করছি ওগুলো যাতে না থাকে, খারাপ দিকটা যাতে না থাকে। এখন যদি আবার আসা আমরা যদি এই পরিস্থিতি দেখি, তাহলে কিন্তু মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যেতেছে। বিশেষ করে বিদেশি ইনভেস্টমেন্ট যারা করতে আসে, এই যে আমাদের এখানে ধরেন আপনার ফরেন ইনভেস্টমেন্টের উপর একটা সেমিনার হলো না, বললো যে বিনার কমিটমেন্ট করছে, নো, এটা তারা এখানে আসছে কি জন্য? দেখার জন্য আসছে। হালকিকত কি আপনার বিচারের ব্যবস্থা কীরকমভাবে চলতেছে, আপনার পুলিশ কীভাবে চলতেছে, আপনার অন্যান্য গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনগুলো, কেন্দ্রীয় ব্যাংক কীভাবে চলতেছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কীভাবে চলতেছে, ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন কীভাবে চলতেছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কীভাবে চলতেছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান যদি জেলখানা থাকে, তাহলে মানুষের কী ধারণা হবে আমাদের দেশের সম্বন্ধে? আমাদের দেশ সম্বন্ধে ধারণা হবে কি? আপনার গত 55 বছরে বাংলাদেশে কিন্তু আপনার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পলায় নাই, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু উনি উনার জায়গায় ছিলেন, উনি ডিউটি করছেন। যেমন এই যে এখনকার যে অর্থ উপদেষ্টা, উনি কেয়ারটেকার গভর্নমেন্ট, সালেউদ্দিন সাহেব তখন আপনার গভর্নর ছিলেন না, পরবর্তীতে উনি তো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু ওনার টার্ম শেষ হওয়া পর্যন্ত উনি ছিলেন। আওয়ামী লীগ গভর্নমেন্ট আসছে যে 6 মাস উনি থাকছেন, ওনাকে বলা হয়েছে যে আপনি থাকবেন। এটা আগে হিস্ট্রিক্যালি আগে কোনোবার এরকম চেঞ্জ হয় নাই। কিন্তু একটা জিনিস, যে গভর্নরটা পলায় গেছে, সেই লোক কেন পলাইলো, তার প্রবলেম কি, সে কি কারণে পলাইছে? নিশ্চয়ই তার কোনো গাফলা আছে, নাহলে পলাইছে কেন সে? তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মানে আপনার জেলে আছে, এটা কি হইতে পারে? এটা তো ওইটা একটা ট্রাস্ট, ওইটাও তো একটা বিচার ব্যবস্থার অংশ, বিচারের অংশ। সেই ক্ষেত্রে উনি সমস্ত লিস্টেড কোম্পানিগুলোর কাস্টোডিয়ান হিসাবে উনি স্টক মার্কেট, শেয়ার মার্কেট যতগুলো আছে, যত রকমের কেলেঙ্কারি আছে, এগুলো বাইর করে এটার বিচার করবে। এই জন্যই তো উনি আছে। এখন উনি যেহেতু করেন নাই, উনি পলায় গেছে, তার মানে কি আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে। ইনস্টিটিউশনগুলোকে যদি পুনঃস্থাপন করি, তাদেরকে সেই নিরাপত্তা না দেওয়া হয়। যেমন আপনার বিচার বিভাগে আপনার যদি স্লোগান দিয়া বিচারক চেঞ্জ হয়, তাহলে তো মুশকিল আছে। তখন কিন্তু আপনার চয়েসের মতন হবে না। এটা তো স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিস আছে, কে বিচারক হইতে পারে। সেই বিচারক তাকে নিয়োগ করার জন্য তার পদ্ধতি আছে, নীতিমালা আছে। সে ওখানে যখন যেই কাজের সাথে জড়িত থাকুক, আগে যখন উনি দি ডে হি বিকেম জাস্টিস, উনার কিন্তু উনি জাস্টিসের নিয়ম অনুযায়ী চলতে হবে। সেটা কিন্তু উনি চলছেন এখনও, কিন্তু আমরা এটা তো দেখতেছি না। আচ্ছা, তার মানে কি, যেটা হইল যে আপনার এগুলাকে আমরা পরিবর্তন করতে হবে। এখন এখানকার যে এমডি আছে, আপনাদের এই কোম্পানিতে ম্যানেজিং ডাইরেক্টর একজন আছে, উনি তো কোম্পানি আইনের ধারা অনুযায়ী ওনাকে এমডি বানানো হয়েছে। এখন উনি যতক্ষণ পর্যন্ত এমডি আছে, উনার নিয়ম অনুযায়ী, কোম্পানির পলিসি অনুযায়ী উনি এটাকে আপনার কাছে আসবো। এম এ হক, আপনার কাছে ছোট্ট জিজ্ঞাসা, এই যে মব বা মানুষের মৃত্যু, নৃশংস মৃত্যু, এ দিয়ে আসলে আমরা কি মেসেজ দিচ্ছি মানুষের কাছে, জাতির কাছে?
আমরা বা কি এর পরিবর্তন কি হবে আদৌ? আমরা কি মেসেজ দিচ্ছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো কেন ঘটছে। দেখুন, সত্যিকার অর্থে বলতে গেলে 16 বছরের নির্মমতা, 16 বছরের লুটপাট, 16 বছরের জিজ্ঞাসা, 16 বছরের নৃশংসতা প্রত্যেকটা মানুষের মনকে এফেক্ট করেছে। মানুষের ভিতরে কেন জানি মায়া দয়া নাই, আজকে ভালোবাসা নাই, একজন আরেকজনকে আপন ভাইয়ের মধ্যে সেই হৃদ্যতা আন্তরিকতা নাই আগে যেটা ছিল। এখন পরিবার প্রথায়ও যেমন একটা ভাঙন ধরেছে, কেমন একটা হালকা সেই ধরনের গভীর সম্পর্ক নাই। স্ত্রী কা স্বামীর মধ্যে যে গভীর সম্পর্কটা সেখানে যেমন কেন একটা অনেকটাই আমার মনে হয়। আপনি দেখুন, একই ক্লাসে পড়ছে ছাত্রছাত্রীরা, সেখানে একজন আরেকজনকে মেরে ফেলছে। এই যে নির্মমতা, নিষ্ঠুরতা, এটা কিন্তু একটা সামাজিক একটা যে প্রয়োজন, সামাজিকভাবে অধপতন, ধস, সেটা কিন্তু সুপরিকল্পিতভাবে করা হয়েছে। আমি একটা কথা বলি সবসময় যে পৃথিবীর অন্য কোনো দেশের পাশে ভারত নাই চতুর্দিকে, একমাত্র বাংলাদেশের চতুর্পাশে আছে। অন্যান্য দেশ এগিয়ে গেছে কেন? তাদের ভারত নাই পাশে, এই জন্য এগিয়ে গেছে। অনেক সময় সিঙ্গাপুরের কথা বলি আমরা, তখন আমি বলি সিঙ্গাপুরের পাশে ভারত নাই। এই একটা দেশ, এই বাংলাদেশ নামক দেশটাকে অস্থিতিশীল করার মাধ্যমে দুর্বল করার জন্য এমনভাবে জীবাণু, রোগ জীবাণু প্রবেশ করিয়েছে সেটা আমি ভাবতে পারিনি। আপনার গায়ে সর্দি জীবাণু যখন ঢোকে আপনি কি বুঝতে পারেন না। আমার গায়ে ক্যান্সারের জীবাণু যখন ঢোকে আমি কি বুঝতে পারি না। ঠিক একইভাবে এই কুৎসিত একটা দেশের তারা এই বাংলাদেশের মানুষকে টার্গেট করেছে। তারা প্ল্যান এ, প্ল্যান বি, দেখেন হাসিনা ফেসিস যে ক্ষমতায় থাকতে পারবে না তারা কিন্তু বুঝে ফেলছিল। বুঝে ফেলে দুইটা পন্থা অবলম্বন করলো। একটা কি, হাসিনাকে নির্দেশ দিল আরো 4-5 হাজার লোককে যদি আপনি মেরে ফেলতে পারেন। এই কথাটা কিন্তু এই বের হওয়ার আগেও আমি বলেছি, আপনার চ্যানেলই বলেছি, অনেকবার বলেছি, 4-5 হাজার লোককে মেরে ফেলতে পারলে আপনি আরো 5 বছর নিশ্চিন্তে ক্ষমতা রাখতে পারবেন। আল্লাহ তো সেই ঘটনা ঘটতে দেন নাই। তাহলে ইন্ডিয়া তো বুঝতে পেরেছে এই প্ল্যান এ ফেল করবে, প্ল্যান বি তারা তৈরি করলো কিছু কিছু লোক দিয়ে, ওই সময় তৈরি করে রাখলো যারা একটু নিরপেক্ষ, সরকারের পক্ষেও না আবার আন্দোলনকারীদের পক্ষেও না। সেই লোকগুলো কিন্তু এখন 5ই আগস্টের পরে সিনে চলে আসছে। আপনি খেয়াল করুন তাদেরকে, ওরা নিজেরও বুঝতেছে না যে তারা ইন্ডিয়ার এজেন্ট হিসাবে কাজ করছে। জেনারেল জিয়াকে যখন হত্যা করা হলো, মঞ্জুর এবং অন্যান্য যারা অফিসাররা জড়িত ছিলেন তারা কি কখনো বুঝতে পেরেছিলেন যে তারা ইন্ডিয়ার এজেন্ট হয়ে জিয়াউর রহমানের মতো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একটা বিশাল মাপের দেশপ্রেমিক নেতাকে হত্যা করতেছে, দেশের ক্ষতি হচ্ছে? এটা তারা বুঝতে পেরেছিল? পারে নাই। ঠিক একইভাবে আমাদের দেশের অবস্থাটা সেটা হয়েছে। এই যে মব যারা করছে তারা তো তাদের ভিতরে বুঝতেছেই না সে একটা খারাপ কাজ করছে। এবং আজকাল যে ভিডিও গেমগুলো তৈরি হয়েছে, ভিডিও গেম করে মেরে ফেলছে, টাস টুস করে মেরে ফেলছে। এই যে একটা আমাদের শিক্ষা ব্যবস্থায় ধস, শিক্ষকরাও দুর্নীতিগ্রস্ত, শিক্ষকদেরও চরিত্র নাই, সুতরাং তারা ছাত্রছাত্রীদেরকে কি চরিত্রবান বানাবে? আপনি বলুন। আপনি দেখুন একটা ভার্সিটির টিচাররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি দেখাতে পারবেন এমন 2-4 জন অধ্যাপক যারা তাদের এই টেনিউরে 2 বছর 3 বছরের মধ্যে 10-12 বার বিদেশ ভিজিট করে না। জি, এই যে তারা কি তাহলে তাদের ফাঁকি দিয়ে যাচ্ছে না? আপনি ধরেন আমলাদের কথা বললেন, আমলারা ম্যাক্সিমামে দেখবেন পিএইচডি ডিগ্রিধারী। পিএইচডি ডিগ্রি যে আপনি চাকরির মধ্যে করলেন, এই চাকরি থাকাকালীন অবস্থায় কেমনি করলেন? ছুটি নিয়ে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন তো আপনি। ছুটি নিলে তো সুযোগ সুবিধা তো আপনার বাদ যায় নাই। তাহলে এই যে অনিয়মগুলো চলছে, এই জিনিসগুলোই আজকে মানুষকে অস্থির করে ফেলেছে। জি, আসবো আপনার কাছে জামালউদ্দিন আহমেদ। এত কিছু থেকে পরিত্রাণের রাস্তা কি? পরিত্রাণের রাস্তা হলো আমরা দেশপ্রেমিক হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের যে ইনস্টিটিউশনগুলোকে ফাংশন করতে দিতে হবে। আমরা নাম্বার 3 হলো এই দেশের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন যতগুলো আছে সে আইনগুলোকে রিভাইজ করতে হবে। আমরা 1947 সালে যখন পাকিস্তান হয়
তখন ব্রিটিশ আমলের আইনগুলোকে ইনহেরিট করছি, জি পিছন থেকে পাইছি। বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে। 1971 সালে যখন স্বাধীন হলো, তারপরেও আমরা ওই পাকিস্তানের জায়গায় বাংলাদেশ সিল মারছি। ব্রিটিশ আমলে কী করছি, ব্রিটিশ ইন্ডিয়ার জায়গায় পাকিস্তান এবং ইন্ডিয়া। তারপরে 71 সালে আমরা 71 সালে বাংলাদেশের সিল বানিয়ে দিছি ইস্ট পাকিস্তানের উপর। এরপরে কোনো আইন কানুন আমরা চেঞ্জ করি নাই। এবং ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন কানুন এবং ব্রিটিশেরা ডিভাইড অ্যান্ড রুল সিস্টেম আমাদের দেশে এটা চালু করছে, জমিদারি প্রথা চালুর মধ্য দিয়ে। ভাই আরও ভালো জানবেন, ওনাদের তো হিস্ট্রিক্যাল কোর্স আছে, আমাদের অত কোর্স। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা আছি চ্যানেল আই এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি, এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন, পরবর্তীতে আপনার পাকিস্তানের আইন, এগুলোকে আমরা রিভাইজ করি নাই। না করার মধ্যে যেটা ভিয়েতনাম যখন 1975 সালে যখন স্বাধীন হয়, আমেরিকান সোলজারদেরকে দৌড়ায়া, তারপরে তারা কিন্তু 5 বছর রেভলিউশনারি গভর্নমেন্ট চালাইছে। ওই রেভলিউশনারি গভর্নমেন্টের সময় বিভিন্ন আইন কানুনগুলোকে তারা আপডেট করে তাদের প্রয়োজনে তারা তৈরি করছে। এটা ভিয়েতনাম ওয়াজ এ কলোনি অফ ফ্রেঞ্চের আইন অনুযায়ী চলতো তারা, সেটাকে কিন্তু ডিমলিশ করছে তারা। আমরা সেটা করতে পারি নাই বলে আমাদের এটা কিন্তু আমাদের সফলতা বলেন ব্যর্থতা বলেন, আমাদের প্রতিটা গভর্নমেন্টের এটার ব্যর্থতার দায় স্বীকার করতে হবে যে এই আমাদের প্রয়োজনে আমরা আমাদের আইনগুলোকে আপডেট নিজস্ব আইন করিনি। ইয়েস, আমরা ওটা করি নাই বলেই আমাদের এখনও কিন্তু সেই পাকিস্তান আমল থেকে আমার টানতে হইতেছে, ব্রিটিশ আমল থেকে টানতে। 1922 সালে ইনকাম ট্যাক্স অ্যাক্ট হয় এবং প্রথম মহাযুদ্ধের পর ইনকাম ট্যাক্সের করার জন্য ব্রিটিশরা এখানে কমিটি করে। সেই ইনকাম ট্যাক্স অ্যাক্ট এখনও কিন্তু বাংলাদেশে প্রচলিত। এখন যেই এনবিআরের যে গণ্ডগোলটা দেখলেন রিসেন্ট টাইমে, এটা তো ওদেরটা, আমরা তো আমাদের প্রয়োজনে আমরা তৈরি করি নাই আইনটাকে আমরা তৈরি করছি, ওদেরটাকে আমরা কপি করে ওরা সেই আমলে দেশের যে প্রত্যেকটা আইন কেন চেঞ্জ হওয়া দরকার, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে আপনার চেঞ্জ করতে হয়। সেই চেঞ্জটাকে অ্যাডাপ্ট করতে হয় কারেন্ট সিচুয়েশনের সাথে আপডেট করা। যেমন মিলিটারি সায়েন্সে, আপনি যদি মিলিটারি সায়েন্সে করেন, দেখবেন যে আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ফর্মুলা ফলো করছে, এখন কি ওই ফর্মুলা ফলো করে? নো। তাদের কতগুলো ফান্ডামেন্টাল জিনিস আছে, সেই ফান্ডামেন্টাল জিনিসের পরে মানে ভেরিয়েবল কতগুলো জিনিস আছে, এগুলোকে পরিস্থিতির সাথে চেঞ্জ করতে হয়। নতুন দেশ হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ হলো, তখন আপনার ডিফেন্স পলিসি যেটা, সেটাকে আপনাদের রিভাইজ করতে হবে। টেকনোলজি, আমাদের যে সোলজারদের যে টেকনোলজিক্যাল নলেজ, আমাদের যে ডিফেন্স সার্ভিসে বলেন, যে কোনো সার্ভিসে, পাবলিক সার্ভিসে বলেন, তাদেরকে এটার সাথে আমাদেরকে অ্যাকুইন্ট করতে হবে। সেটা আমরা করতে পারি নাই। এটা কিন্তু ফেইলিওর, আমরা যারা রাষ্ট্র চালাইছি তাদের ফেইলিওর। এটা কিন্তু মানুষের পাবলিকের ফেইলিওর না, এটা ওনাদের জব না। এটা হলো ইভেন আমাদের পার্লামেন্ট যে ফাংশন করে না, আমাদের পার্লামেন্টারি সিস্টেমটা কিন্তু আপনার ওয়ান অফ দি বেস্ট। ইংল্যান্ডের যে সিস্টেম, ওটাকে কিন্তু আপনার ফলো করছে বাংলাদেশের যে পার্লামেন্টারি ফর্ম অফ সিস্টেম। এটাকে আমরা তো কাজে লাগাই নাই। এটাকে কাজে লাগাই পার্লামেন্টারি যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে, তাদের যে ফাংশনাল আমরা করি নাই। আপনি এখন ডাটা নিয়ে দেখেন, ইউএনডিপি একবার স্টাডি করছে আপনার 91-এ একটা স্টাডি হয়েছে, সেখানে বলছে যে ইউএনডিপিতে যে পার্লামেন্টারি যে স্ট্যান্ডিং কমিটি আছে, 52টার মতন এই স্ট্যান্ডিং কমিটি আছে। এই স্ট্যান্ডিং করে প্রত্যেকটা মন্ত্রণালয়ের, এখানে মন্ত্রণালয়ের কিন্তু এই যে মন্ত্রী ওখানে চেয়ারম্যান হতে পারে না, সদস্য থাকে। কেন থাকে? বিরোধী দলের বা সরকারি দলের আরেকজনকে চেয়ারম্যান করা হয়। হি আস্কস হিম, তখন মন্ত্রী কিন্তু আসামি আকারে বসে ওখানে এইটার উত্তর দেওয়ার জন্য। এই যে কালচারটা, এই কালচারটা কিন্তু আমরা প্র্যাকটিস করিনি গত 55 বছরে। একবারে মানে কোনো রকমে চালাই গেছে, খালি নাম খাওয়া আসতে অমুক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কিন্তু ওনার কী কাজ এগুলা ডিটেইল। ইউএনডিপি 91-এ কিন্তু একটা বিরাট একটা কাজ হয়েছে, ওইটা পড়ার আমার সুযোগ হয়েছে এবং সেইটা পড়ি দিয়ে আমি তখন পিএইচডি কোর্সে ভর্তি হইতে গেছি 92-তে। তখন আমি এটা নিয়ে গেছিলাম, আমার বিরাট কাজে লাগছে এটা ইউএনডিপির ওই রিপোর্ট। ওই যে পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে না, এই স্ট্যান্ডিং কমিটিগুলো হলো সরকারের নীতি নির্ধারণের ফান্ডামেন্টাল বেসিস, এবং সেইটা যদি সেখানকার লোকগুলা যারা থাকে তাদের কন্ট্রিবিউশন, এটা কিন্তু আপনার মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এবং আইন মন্ত্রণালয়ে এটা আইন আকারে যায়, তার পরবর্তীতে এটা অর্ডিন্যান্স হিসাবে ইনকর্পোরেট হয়। তো এই যে কাজগুলো, এগুলো যদি করতে এতদিনে কিন্তু আপনার 55 বছর কিন্তু কম বছর না। এটাকে আপনাকে যদি আমরা কাজে লাগাইতাম তাহলে কিন্তু আমরা এরকম ভাই যে পয়েন্টগুলো বললেন, যে সমস্ত অনিয়মের কথা বলতেছেন, এই জিনিসগুলো কিন্তু আপনার পুনরাবৃত্তি হইতো না। এখন আবার ধরেন এই যে 2008 আরেকটা ঘটনা বলি, 2008 সালের যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তখন কিন্তু আপনার 108টা আইন পরিবর্তন করার জন্য তারা তৈরি করছে। পরবর্তীতে যখন পার্লামেন্টে এটা হাজির করলো, একটাও অ্যাকসেপ্ট হয়নি। তার মানে কি, এখন আবার যে আমরা যে সংস্কার করতেছি, এই সংস্কারে এত পরিশ্রম করতেছি, এটার আউটপুট মনে হয় না পরবর্তী পার্লামেন্ট ইলেকশনে যিনি জিতে আসবেন, যারা যে পার্টি জিতে আসবে, তারা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে এটার কোনো ভ্যালু থাকবে না। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব। এম এ হক, আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি করণীয়? হ্যাঁ, শেষ করার সময় আমি দু একটা কথা ব্যাংক নিয়ে তার আগে বলি। আবুল বারাকাত, তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশাল এক কয়েকদিন পর পর বিবৃতি দিতেন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। আপনার নিশ্চয়ই মনে আছে, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। ইসলামী ব্যাংক ওয়াজ ফ্লারিশিং লাইক এনিথিং। দিন দিন এটার প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ইসলামী ব্যাংকের দিকে ঝুঁকে যাচ্ছে। হি ইজ বেসিক্যালি এ অ্যান্টি ইসলামিক ইন্ডিভিজুয়াল। তার কোনো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, বাট বিরোধিতা করার জ্ঞান ছিল। যেহেতু রাশিয়ায় তখন ছোটবেলায় সে পড়াশোনা করেছে, 73 সালে, চরম ইসলাম বিরোধী একজন লোক, এবং নানা ধরনের অপকর্ম সারাটা জীবন করেছে, কিন্তু সমালোচনা ইসলামের বিরুদ্ধে কঠিনভাবে করেছে। সেই বারাকাতকে যখন জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হলো, 297 কোটি টাকায় চোর লুটপাট করেছে, 297 কোটি টাকা। এবং গতকাল আদালত মনে হয় তাকে আবার জেলে পাঠিয়েছে। এই যে নীতিহীন অধ্যাপক, আমি একটা আগে বলেছি, আপনি কুইনাইন জ্বর সারাবে বটে, কুইনাইন সারাবে কে সারাবে? আপনি এটা থেকে মুক্তি পাবেন। সেই মুক্তির জন্য আজকে দেখুন সব কমিশন করা হয়েছে। শিক্ষা কমিশন করা হয়েছে কি বলতে পারবেন? শিক্ষা কমিশন করা হয়নি। আপনি কৃষি ক্ষেত্রে, যে কৃষি বাংলাদেশকে জীবিত রেখেছে, সাধারণ মানুষ জনগণকে যে পেশা নিয়ে আজকে জীবনযাপন করছে, ধান চাল উৎপাদন করছে, সেই কৃষকদের উন্নয়নের জন্য কোনো কমিশন হয়েছে? হয় নাই। দেখেন ঘাটতিটা কোথায়। আমরা যেখানে হাত দিতে হবে শিক্ষায়, সেখানে আমরা হাত দিইনি। শিক্ষা ছাড়া একটা জাতিকে কোনো দিন আপনি পরিবর্তন করতে পারবেন না। আজকে প্রিলিমিনারি শিক্ষা যেটা একদম ক্লাস নার্সারি, ওই দিন আমাদের মাননীয় সেনা প্রধানের সাথে একটা বৈঠক হচ্ছিল, এই বিষয়ে আলোচনা করছিলাম আমরা, যে কিভাবে এই জাতিকে, জাতির মেরুদণ্ডটাকে কিভাবে সোজা করতে হবে। আমি আমার মাননীয় সেনা প্রধানকে আমি একটা পরামর্শ দিলাম যে আমাদের যত মিলিটারি স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, ইনস্টিটিউশনগুলো আছে, সেখানে তো আমাদের নৈতিক শিক্ষা দেওয়া আছে। এর চেয়ে আরো শক্তিশালীভাবে শিক্ষা দেওয়া কিনা, দেওয়া যায় কিনা, তিনি সেটা চিন্তা করছেন। একইভাবে তিনি আরও পাইলট প্রজেক্ট নিয়ে তিনি অনেক কিছু করার চিন্তা করেন সামরিক বাহিনীর মধ্যে, যাতে ভালো মানুষ তৈরি করা যায়। এটা ওনার প্রাণীর মধ্যে আছে। দেশ নিয়ে চিন্তা করার মানুষ এরকম কয়জন আছে আপনি বলুন? একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, কখন ফিনল্যান্ডে যাবেন, কখন অস্ট্রেলিয়া যাবেন, কখন ইউরোপ দেশ ভিজিট করবেন, কখন বিভিন্ন দেশে ভিজিট করবেন, সেই অধ্যাপক কতটুকু সে তার ছাত্রছাত্রীদেরকে শিখাবে আপনি বলুন? সে তো ক্লাসে বসে চিন্তা করে আজকে আরে আমার ফ্লাইটটা কবে হবে, আমি কবে যাব স্কুল, এই বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য। ঠিক একইভাবে স্কুল কলেজের শিক্ষকরা যখন প্রাইভেট পড়ানোর জন্য চিন্তা করে, কিভাবে অন্যান্য ছাত্রছাত্রীদেরকে ফাঁকি দিয়ে তাদেরকে বাইরে পড়ানো যায় সেটা নিয়ে চিন্তা করে, সেই স্কুলের ছাত্রদের কি শিখবে, সেখানে নৈতিক শিক্ষা কতটুকু দিচ্ছে আমরা, যে তোমরা মিথ্যা কথা বলবে না বাবারা মায়েরা, এই কথা এই শিক্ষকরা কি সেটা বলতে পারে? কেন নিজেই মিথ্যা কথা বলে। আপনি যতক্ষণ না পর্যন্ত একটা ভালো শিক্ষক না পাবেন, নীতিবান শিক্ষক না পাবেন, আদর্শিক শিক্ষক না পাবেন, ততক্ষণ পর্যন্ত তার অধীনস্থ ছাত্রছাত্রীরা তো কখনো ভালো হবে না। আপনি রেজাল্ট ওরিয়েন্টেড যদি লেখাপড়া হয়, রেজাল্ট ওরিয়েন্টেড লেখাপড়ায় কখনো আদর্শ নাগরিক সৃষ্টি করা যায় না। আমরা লেখাপড়া করি ভালো একটা চাকরি পাওয়ার জন্য, ভালো রেজাল্ট করি চাকরি পাওয়ার জন্য। আমাদের বাবা মারও চান না যে আমার সন্তানটা মানুষ হোক আগে,
তারা চান আমার সন্তানটা কখন সরকারি চাকরি পাবে, একটা ভালো চাকরি পাবে, ঘুষ খাইতে পারবে কিভাবে, কত অল্প সময় বড়লোক হইতে পারবে। এই যে শিক্ষা ব্যবস্থা মূল জিনিস, আজকে 3টা পয়েন্ট বলবো। 1 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সঠিকভাবে বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম মানুষের আদর্শের সাথে মিল রেখে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। প্রত্যেকটা ক্লাসে আপনার নৈতিক শিক্ষা দিতে হবে, অবশ্যই দিতে হবে, এবং শিক্ষকরা সেখানে অবশ্যই ভালো হবে। 2 নম্বর হলো রাজনৈতিক দলকে আরো আদর্শবান রাজনৈতিক দল হতে হবে। তাদের দলের মধ্যে নৈতিক শিক্ষাটা তাদের অধীনস্থ কর্মীদেরকে দেওয়া হচ্ছে কিনা, কোন তাদের নেতারা কি তাদের অধীনস্থ, তাদের আন্ডারে যে কর্মী বাহিনী থাকে তাদেরকে কি বলছে কিনা খবরদার তোমরা এই কাজটা করতে পারবে না, তোমরা চাঁদাবাজি করবা না, মাদক ব্যবসা করবা না, কোনো জায়গায় ভূমি দস্যুতা করবা না, এই শিক্ষাটা কি দিচ্ছে কিনা। যেমন তোমরা যদি করো তোমাদেরকে কিন্তু এক্সপেল করা হবে দল থেকে, সাথে সাথে তোমাদের স্কুলে বিলম্ব হবে না। এখন নেতারাই তো এটা করে, তো সুতরাং নেতাদের কিন্তু কর্মীরা করবে। সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে এই শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে, হোক সে বড় নেতা, হোক সে 1000 কোটি টাকার মালিক। রাজনৈতিক দল আগে দুদকের আগে রাজনৈতিক দল হিসাব নেবে। আরে মেয়ে, আপনি যে ইলেকশনের আগে স্যান্ডেল ছিল না, আপনি ইলেকশনের 3 বছরের মাথায় মন্ত্রী হয়ে কিংবা এমপি হয়ে আপনি 5000 কোটি টাকার মালিক হইলেন কেমনে? এটা দল কি জিজ্ঞেস করবে না? দলের উচিত নয়? দল কি সেটা করে? করে না। সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে শুদ্ধি অভিযান করতে হবে, আদর্শ নিয়ে। 3rd, আসন্ন ইলেকশন, এই নির্বাচন হবে অলরেডি ডক্টর ইউনূস বলেছেন ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি গ্রহণ করার জন্য, তাই নয় কি? প্রস্তুতি গ্রহণ করা মানে উনি ফেব্রুয়ারি মাস নাগাদ ইলেকশন দিবেন, সেটাই বোঝা যাচ্ছে। এখন তো ডিসেম্বরে বলতেছে না, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে বলেছেন, হয় নিরাপত্তা, হয় ফেব্রুয়ারি অথবা এপ্রিল। এখন বলুন, সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রস্তুতি নিচ্ছে, রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নিচ্ছে। কি প্রস্তুতি নিচ্ছেন? যত ধরনের দুর্নীতিবাজগুলো আছে, 1000 কোটি টাকার মালিক, তারা এখন বীর দর্পে সম্মুখ সারিতে চলে আসছে। তাদের ছাড়া কেউ মাঠে নাই, মাঠে ঢুকতেও দিচ্ছে না তাদেরকে ঢুকতে। ধরেন একটা ভালো লোক যদি খালি একটা ছোট মিছিল বাই করলো, তাকে প্রতিহত করার জন্য আরো টাকা দিয়ে, কেন একটা লোক পালে তারা, আপনি মনে করেন 400-500 লোক সবসময় রেডি থাকে তাদের, এদেরকে পালছে, কোত্থেকে টাকা পাচ্ছে? আজ পর্যন্ত কি দুদক সেখানে হাত দেয় না কেন? আজকে সেটাই জন্য বলছে, আগামী ইলেকশনে যদি না কোনো রাজনৈতিক দল সঠিক প্রার্থীদেরকে নির্ধারণ না করে, সেই রাজনৈতিক দলের পতন হবে। আর যদি সৎ লোক, যোগ্য লোককে নির্বাচন করে পার্লামেন্টে বসাতে পারে, মাইন্ড ইউ মাই ব্রাদার, বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে দ্রুত গতিতে। 300 আসনে অন্তত 200 জন যদি আপনার যোগ্য লোক, সৎ লোক, স্পিরিটেড লোক, দেশপ্রেমিক লোক, ইমানদার লোক যদি নিয়োজিত হয়, এক্ষুনি শেষ করে দিচ্ছে। আপনি চিন্তা করেন এই আমলার আর এই দেশ শাসন করতে পারবে না, আমলাতন্ত্র উঠে যাবে এবং সঠিকভাবে দেশ পরিচালিত হবে এবং বাংলাদেশ হবে বিশ্বের বুকে একটা সর্বোন্নত দেশ ইনশাআল্লাহ, এই আশা কামনা করি। আপনাকে ধন্যবাদ। জামাল উদ্দিন আহমেদ, আপনার যেহেতু জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান বিষয়ে কথা হয়েছে, আপনার কাছে একটু জানতে চাই বরাকাত এবং আমি ওইটার ব্যাপারে বাইরের কথাটার এটা দিয়ে শেষ করব। দুদকের যে কমপ্লেইন, ওনার পারিবারিক সূত্রে আমরা খোঁজ নিয়েছি, দুদক কিন্তু ওনার কাছে কোনো রকমের কমপ্লেইন, ওনাকে যে অ্যারেস্ট করবে সেই চিঠিও দেখাইতে পারে নাই। তারপরে যে ফিগারের কথা বলছে, এই ফিগারগুলার ব্যাপারে অনেক ইয়ে আছে, সেগুলো হলো এগুলা আপত্তি কারো হইতে পারে, কিন্তু উনি এটার সাথে জড়িত কিনা, প্রমাণিত কিনা, এটার জন্য ওনাকে গ্রেপ্তার করছে, এই ধরনের কথাও কিন্তু ওইখানে ওরা বলে না। ভাই, এনএনটেক্স নামের একটি প্রতিষ্ঠানের 297 কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। না, এটা পত্রিকায় লিখছে, কিন্তু ওনাদের যে গ্রেপ্তারি পরোয়ানা, সেটার মধ্যে তো ওটা লিখতে হবে, ওটা লেখা নাই। আমি বলতেছি, আমরা জানি বলে বলতেছি। এবং সেখানে একটা এনএনটেক্সের ঋণ জালিয়াতি উনি একা করার কোনো সুযোগ নাই চেয়ারম্যান হিসাবে। আপনাদের যে আর্মিতে যে একটা সিলেকশন বোর্ড হয়, সিলেকশন বোর্ডের তো একটা চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান কি ফাইনালি রেসপন্সিবল? ওই বোর্ডে মেম্বার থাকে, সেই মেম্বাররা এবং হোল ম্যানেজমেন্ট সবাই কিন্তু কোনো জায়গায় যদি কোনো মিস্টেক করে একটা লোকরে প্রমোশন ভুলবশত দিয়ে দেয়, সেটা হলো ভুল। কিন্তু আপনার এটা এককভাবে চেয়ারম্যান দায়ী না,
ম্যানেজমেন্ট, কোম্পানির ম্যানেজমেন্ট, কর্পোরেট ম্যানেজমেন্টের জিএম, এমডি এবং তারা যখন অপারেশনাল যারা দায়িত্ব করে তারা যখন জিনিসটা নিয়ে আসে এবং সেইটা তাদের ইনভেস্টিগেশনের ভিত্তিতে কমিটির মাধ্যমে পার হয়ে আসে, পার হয়ে আসার পর বোর্ডে আসে, বোর্ডের চেয়ারম্যান এককভাবে দায়ী না, এটা দায়ী না। আমিও চেয়ারম্যান ছিলাম বোর্ডে। ভাই হ্যাঁ। আপনার কথায় আমি একটু যোগ করতে চাই। আপনি যদি বলেন দায়ী না, তাহলে বাংলাদেশের কেউই দায়ী না, দায়ী না। এটা অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি দায়ী না হয় তাহলে দায়ীটা কি? না, আইডেন্টিফাই করতে হবে যে বোর্ডে এটা এরপরে বাংলাদেশ ব্যাংকে যায়। ভাই না ভালো না না, শুনুন, বাংলাদেশ এখানেই যাবে না আমার তাহলে আপনার এই যে ইয়েটা অ্যানুয়াল ট্যাক্সের কথা বললেন যে সেটা মানে ইন্ডিভিজুয়াল, এটা প্রথমে হলো যে এটার ব্যাপারে একটা ইনভেস্টিগেট করা উচিত ব্যাংকের থেকে ইনভেস্টিগেট করি, রিপোর্টটা বাইর করি, তখন যদি এটা প্রকাশ্যভাবে দায়ী করা যায়, দায়ী করে ফিক্স করে তাদের কমিটি দিয়া। আপনি একটা ব্যাংক মাটিতে শুয়ে গেছে, না, আপনি একটা ব্যাংকের এখন টাকা দেওয়ার ক্ষমতা নাই, আপনি বলতেছেন সেই ব্যাংকের আবার দুর্নীতি, এটা প্রমাণ করতে হবে। এটা নিয়ম, ভাই না ভালো, নিয়ম অনুযায়ী করতে। এবং ওই লোক দেখেন সরকারের যে পাওয়ারফুল লোক আছে ওদের কাছে যে অ্যানুয়াল ট্যাক্সের কথা বলছেন, সে হয়তো দেখা গেল যে আরো উপরে দিয়ে বারাকাত বড় বড় কথা বলেছে ব্যাংকের হওয়ার আগে অন্য ব্যাংকের নিয়ে, উনি ব্যাংকটা চালাতে পারবেন না কেন? উনার সম্বন্ধে আপনাদের হয়তো একটা ভুল ধারণা। আমি পড়েছি ওনার সম্পর্কে, আমি পড়ে কথা বলি, উনি মৌলবাদের বিরুদ্ধে, এই যে মৌলবাদের যে অর্থনীতি, এটার উপরে উনি মৌলবাদ কথাটা আসে কেন? মৌলবাদ লেখছে, এটা তো ইন্ডিয়ার না, এটা তো ওনার একটা ফ্রিডম, এটা একটা ইন্ডিয়ার বয়ান না। আপনি তো ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি, আপনি দেশটা তো ডেমোক্রেটিক কান্ট্রি, আপনি কি সেটা দেশের স্বার্থের বিরুদ্ধে যায় সেটা কি বলবেন না? আপনি দেশের স্বার্থের বিরুদ্ধে যায় সেটা অবশ্যই বলছে না, গভর্নমেন্টই তো তাকে বিভিন্ন সময় তাকে কোনো কায়দা নাই তাকে সাপোর্ট করার। না, সাপোর্ট আমি বলতেছি না, আমি বলে যে প্রমাণ করে তারা যদি না, প্রমাণ হয় নাই ভাই, গ্রেফতার করছে কি জন্য? না, প্রমাণ হয় নাই, এখনো প্রমাণ হয় নাই। প্লিজ ডোন্ট সাপোর্ট, না, এটা প্রমাণিত না, ক্রিমিনাল, আমাদের সাধারণ মানুষের অর্থ নষ্ট করেছে, না, এটা প্রমাণিত না। জামাল ভাই, আপনি একটা কথা বলি, আজকে আপনি ব্যাংকার, আমরা সাধারণ মানুষ, এই যে উনি এখানে যারা সবাই বুঝতে না বলে তো ক্লিয়ার করতেছি, আমার বক্তব্যটা এই জন্যই আমরা টাকা রাখি ব্যাংকে, আমাদের টাকাগুলো দিয়ে এই ব্যাংক ঋণ দেওয়া হয় সেই সমস্ত দুর্নীতিবাজদেরকে, বড় বড় তারা শিল্পপতি হয়ে যায়, যার কিন্তু স্যান্ডেলটাও আমার লোনের টাকা কিনা। আপনার এখন ব্যাংকগুলো যাদের 1 লক্ষ 2 লক্ষ টাকা জামা এফডিআর ছিল, ছিল আমার কাছে আর আমার চেয়ারম্যানের কাছে আমার অফিসাররা বিভিন্ন সময় আসতেছে অ্যাপ্লিকেশন নিয়ে যে আমার 2 লক্ষ টাকা আমি এফডিআর করছিলাম, আমি টাকা দিচ্ছে না অমুক ব্যাংক, আমার 5 লক্ষ টাকা ছিল দিচ্ছে না। সেটা কি জনতা ব্যাংক? জনতা ব্যাংক তো থাকবেই, কারণ হলো যেই শাসনের আমলে আপনি জিনিসটা চলতেছে ওই পরিবেশটা আপনাকে দেখতে হবে, সেই পরিবেশ কে কন্ট্রোল করবে ওইটার উপরে কি আপনি এখন ধরেন আপনার বসের উপর দিয়ে কি আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যারা ওই সিস্টেমের ভিতরে ছিল তারা তাদের কাজগুলো করে গেছে, কিন্তু ব্যাংকের ব্যবসার সম্বন্ধে যেটা বলছেন আপনি, সেটা হলো ডিপোজিট নিয়ে লোন দিয়া সেখান থেকে প্রফিট করার কাজ হলো ব্যাংকের। জি, ইয়েস, জি, আপনার ডিপোজিটের টাকা যেই সময় আপনি দিবেন, এটার সাথে আমি একমত, জি, যেই সময় আপনি টাকা চাইবেন নিয়ম মাফিক ওই সময় আপনাকে ফেরত দিতে হবে, এবং সেটা ব্যাংকের কাজ, তাহলে পারছে না কেন? মিসম্যানেজমেন্টের কারণে। মিসম্যানেজমেন্ট, তাহলে বারাকাতের হোল লোকেরা না, ও অধ্যাপক হইতে পারে না, এটা শুনেন, তাহলে আপনি বারাকাতকে সাপোর্ট করতেছেন কেন? না, বারাকাতরে আমি ব্যক্তিকে সাপোর্ট করতেছি না, দলকেও সাপোর্ট করতেছি। জি, জি, আমি যেটা বলতেছি যে এই সিস্টেমটা আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এইভাবে দেশ চলে আসছে। এই দেখেন, একটা লাইন বলি আপনাকে, এইভাবে দেশ চলে আসছে, এবং সেই দেশে আপনারা যদি বসায় দেয়, আপনারা মনে করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান বানায় দিল, আপনাকে ঠিক করতে পারবেন? অ্যাবসলিউটলি ঠিক করতে পারবো না কেন? পারলে গভর্নমেন্ট শুড মেক ইউ চেয়ারম্যান। আই ক্যান মেক ইট, আপনার আর্মি রিপোর্ট মি, আমি যদি পৃথিবীর আমি যদি একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না করি, নোবডি ক্যান টলারেট। আমি প্রপোজ করি আপনারা জনতা ব্যাংকের চেয়ারম্যান বানান, অথবা সোনালী ব্যাংকের চেয়ারম্যান বানান। আমার তো বাবা এইসব বললেও তো আমি শুনবো না। একটা লাইন বলি শুনেন, 2009 সালের 9 সেপ্টেম্বর জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয় এই বারাকাতকে। হ্যাঁ,
2014 সালের 8 সেপ্টেম্বর পর্যন্ত তিনি 5 বছর এই দায়িত্ব পালন করেন। তার সময় এনটেক্স ও ক্রিসেন্ট গ্রুপকে তিনি উদার হস্তে ঋণ দিয়েছেন। এ আমার কথা নয়, আচ্ছা পত্রিকা। আচ্ছা, একজন চেয়ারম্যান আছেন আমাদের সাথে, না, উদার হস্তে পত্রিকার সব খবর এটা তো ভেটেড না। তাইলে মব হইতেছে, এটা তো না, vetted না। ওইটা তো ভেটেড না। ঠিকই বলছেন, মব ঠিকই হইতেছে বলছেন। vetted না। না, মবটা ভেটেড না, হ্যাঁ। কিন্তু দৃশ্যমান বেশি। দৃশ্যমান কি, ওই যে ওই মানুষ মারা যাইতেছে, পাথর দিয়ে মানুষ মারতেছে পত্রিকায়, ওইটা এআই দিয়েও তো করতে পারে। ছবি না, ওইটা তো AI দিয়েও করতে না, পারে। এআই দিয়া যদি করে সেটা হলো, এটা ঠিক না ভাই। ওটা এই যদি ব্যাংকার ওটা যতগুলা অন্যায়। ছিল বাংলাদেশে, ইনক্লুডিং ইসলামী ব্যাংকের এমডি পর্যন্ত, অল আর করাপ্টেড। না, এখন তো এই কথা। এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, উনারে তো, উনি যখন এমডি ছিল তারে তো আরেকটা ব্যাংকের চেয়ারম্যান বানাইছে এখন। আমি বলছি না, উনারা তো চেয়ারম্যান বলে, নাহলে এই ব্যাংকগুলো শেষ করেছে। না, ইসলামী ব্যাংকের তখনকার যে এমডি ছিল, জি, সেই এমডি এখন আরেকটা ব্যাংকের চেয়ারম্যান। সেটা আমি বলবো না। তো তাইলে যে হয়েছে সেটা আমার এটা জানা হয়েছে নাই। কি, এটা ওই সেটা যে জানা নাই। ঘটনাটা হলো উপরের থেকে যদি সাপোর্ট পায় জি। মানুষ, তখন কিন্তু আপনার নিচের দিকের লোকের আইন কানুন কোনো কাজ করে না। এই যে তাহলে কোনো ধন্যবাদ। আইন কানুন দিয়ে লাভ হবে না বাংলাদেশে, Yes. যতক্ষণ পর্যন্ত মানুষের চরিত্র বদল না Yes. হবে। শেষ করব। Yes. ডক্টর চরিত্র জামালউদ্দিন বদল আহমেদ, না। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ। এম এ হক, আপনাকে ধন্যবাদ। সম্মানিত এটা আমাদের সাথে থাকার মানে জন্য অনেক কৃতজ্ঞতা। আপনাদের চেয়ারম্যান বানানো উচিত। আগামী যেখানে যান আমি করে ফেলবো। হতে পারে সমস্ত। এইগুলা ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।